নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরো একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো দিতে চলে এসেছি। ছেলে মেয়ে স্কুলে যাবে, তো ভাবলাম সকাল সকাল যখন স্নান করা হয়ে গেছে আগে পুজোটা সেরে তারপর ওদের জন্য টিফিন বানাবো। বৃন্দাবন থেকে ঘুরে আসার পর ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে, পেট ব্যথা, বমি, ওই জন্য কালকে স্কুলে পাঠায়নি। তোর পাপা বলছে আজকে ওকে স্কুলে পাঠিয়ে দাও, তবে হালকা পাতলা টিফিন দিয়ে দিও। ওই জন্য একটা কলা স্লাইস করে কেটে দিলাম আর দুটো ব্রেড মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি, আর ওর সঙ্গে দেবো একটা অরেঞ্জ ফ্লেভারের ওআরএস। ওনা বারবার জল খেতে চাইছে, ওই জন্য ছেলের টিফিনটা প্যাক করা হয়ে গেছে আর মেয়ের টিফিনটা প্যাক করে দিতে হবে। আজ দুই ভাই বোনকে আলাদা আলাদা টিফিন প্যাক করে দিলাম। মেয়েকে দিয়েছি রুটি সবজি আর ছেলেকে তো যা যা দিলাম তোমরা দেখতেই পেলে। মেয়ে বলছে মাম্মি খিদে পেয়ে গেছে, ওই জন্য ওকে বললাম বাবা ব্রেডে একটু মেয়োনিজ লাগিয়ে নে, ওটা খেয়ে তারপরে স্কুলে যা। তো বলছে মাম্মি আমার টাইম নেই, আমি খেতে খেতেই চলে যাব। যাই হোক, ছেলে মেয়ে দুজন তো বেরিয়ে পড়লো। আর এদিকে আমার তো বাড়ির কাজকর্ম, সকালে যে বাসি কাজ আছে কোনো কিছুই করা হয়নি, সেগুলো করতে হবে। এখানে দেখো কুলার চালিয়ে রেখেছি, প্রিন্স কুলারের সামনে বসে বসে ঘুম দিচ্ছে। আমি গিয়ে ওর পায়ে একটুখানি হাত দিচ্ছি আর ও পাটা ভেতরের দিকে লুকাচ্ছে। ওর একটা অভ্যাস আছে, ওর পায়ে কাউকে হাত লাগাতে দেয় না, বোধহয় সুরসুরি লাগে। যাই হোক, বাবুটা একটুখানি কিছুক্ষণ ঘুমোক। ও তো রাতের বেলাতে ঘুমোয় না, ওকে ডিউটি করতে বলো আর না বলো ও নিজে নিজের দায়িত্ব ঠিক পালন করে। আর ওর সঙ্গে যত দুষ্টুমি করবে ও তত খুশি থাকবে। ওর নাওয়া খাওয়া ঘুম সবকিছুই পালিয়ে যায়। আজকে ভাবছি কাবলি ছোলা রান্না করব। বর যে 500 গ্রাম ছোলা এনেছিল সেখান থেকে অর্ধেকটা তো চিকেন কিমা দিয়ে রান্না করেছিলাম, আর বাদ বাকি যে ছোলাগুলো আছে সুন্দর করে ধুয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো। প্রেসার কুকারে দিয়ে 2-3টে সিটি লাগিয়ে নিলেই খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আমি যদি কোথাও ঘুরতে যাই তাহলে খুব ক্লান্ত হয়ে পড়ি। ওই যে বৃন্দাবন থেকে ঘুরে এলাম, বাড়িতে এসে জামা কাপড় ধোয়া থেকে শুরু করে ঘর বাড়ি সব কিছু ধোয়া মোছা করতে হয়েছে, মানে কাজের একটা চাপ পড়ে গেছে। ওই জন্য এত দুর্বল হয়ে গেছি, কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে যে ঘুমিয়ে থাকি। আর একবার যদি চোখ বন্ধ করে শুয়ে পড়ছি তাহলে আর উঠতেই পারছি না। ওই জন্য বর বলেছে অত কাজকর্ম করতে হবে না, টুকটুক করে করে নাও, তাছাড়া আমি যখন অফিস থেকে বাড়িতে আসবো বাদ বাকি কাজগুলো তোমাকে করে দেবো। বড় তো গেছিল আমাদের সঙ্গে ঘুরতে, শুধু যে আমরাই গেছি সেটা তো নয়। তারপর উনি বাড়িতে এসে দেখো একটু রেস্ট করেনি, সঙ্গে সঙ্গে রেডি হয়ে অফিসে চলে গেছে। তারপর ওনাকে দিয়ে যদি বাড়ির কাজ করাই তাহলে কিরকম লাগে বলো তো? আর আমি সেরকম নই যে বাড়িতে বসে থাকবো আর বরকে দিয়ে কাজকর্ম করিয়ে নেব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দুধ গরম বসিয়ে দিলাম আর এক পাশে চাও বসিয়ে দিয়েছি। বর নিয়ে এসেছিল লবঙ্গ, এলাচ আর চিনি, তো ওগুলোকে কৌটো ভর্তি করে রাখছি। এলাচগুলো কি সুন্দর গ্রিন গ্রিন দেখেছো? আর এত সুন্দর সেন্ট আমি আর সহ্য করতে পারলাম না, ওই জন্য আজকে চায়ের মধ্যে এলাচ আর আদা একসঙ্গে কুটে দিয়ে দিয়েছি। তো এখানে দেখো আমার চা বানানো হয়ে গেছে, এর সঙ্গে দুটো রুটি নিয়ে বসেছি ব্রেকফাস্ট করতে। হঠাৎ করে আমার ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল, যেটা আর কি আমার মা দিদিদের মুখে শুনেছি। তো চলো ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যখন খুব ছোট ছিলাম তখন একদম রোগা পাতলা ছিপছিপে টাইপের ছিলাম। তো মা বলে ছোটবেলাতে তো ফল মূল দুধ কোনো কিছুই মুখে তুলতাম না, আর যদি কেউ আমাকে খাওয়ানোর জন্য জোর করতো তাহলে নাকি আমি কান্নাকাটি করে পুরো বাড়ি মাথায় তুলে দিতাম। তো কি বলতো বন্ধুরা, আমি আমার বাড়ির ছোট্ট মেয়ে ছিলাম, তো সবার খুব আদরে ছিলাম, কাকা দিদি সবাই কোলে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াতো। তো এখনো সেই আদর ভালোবাসাটা আমি আমার স্বামীর কাছ থেকেই পাচ্ছি জানো। উনি আমাকে ছোটবেলাতে যেরকম মা বাবা ভালোবেসে আগলে রাখতো, ঠিক সেরকমই আমার বর আমাকে ভালোবেসে আপন করে নিয়েছে। ওই জন্য আমি প্রাউড ফিল করি যে আমি কত সৌভাগ্যবতী, এত কেয়ারিং একজন ভালো হাজবেন্ড পেয়েছি। তো বন্ধুরা, জীবনে সুখী থাকতে হলে না অর্থ সম্পত্তি কোনো কিছুরই দরকার পড়ে না, যদি জীবন সঙ্গী ভালো হয়। তো এখন রান্না বান্না করব, তার প্রস্তুতি চলছে। গ্যাসে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর এক পাশে ভাজা হচ্ছে। মাছ ধুয়ে নিলাম, আর সকালবেলাতে যে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাবলি ছোলা তার মধ্যে আস্ত একটা আলু প্রেসার কুকারের মধ্যে দিয়ে মাত্র 2টো সিটি লাগিয়ে নিয়েছি, তা একদম মোমের মতন গলে গেছে। আজকে বিকাল থেকে খুব গরম পড়েছে, আমার কি মনে হচ্ছে জানো তো,
রান্না বান্না না করে ঘরের মধ্যে গিয়ে এসি চালিয়ে কিছুক্ষণ রেস্ট করি। তারপর আবার ভাবছি যত তাড়াতাড়ি রান্না কমপ্লিট হবে তত তাড়াতাড়ি আমি রেস্ট করতে পারবো। আর রান্নাঘরের জানলাটা খুলে যে রান্না বান্না করব তারও কোনো জো নেই। যদি জানলাটা খুলি হাওয়া হুড় হুড় করে ঢোকে আর গ্যাস একদমই জ্বলে না। সকাল সকাল রান্না চাপিয়েছিলাম, ওই জন্য আজকে তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে গেল। রান্না করার সময় কিছু বাসন এঁটো হয়েছিল, ওগুলো ধুয়ে জল ঝরাতে রেখে দিলাম। এখন রান্নাঘরের স্ল্যাব, গ্যাসের ওভেন, বেসিন সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করে যাবো চান করতে। এই কাজগুলো যদি আমি এখন করে এগিয়ে রাখি তাহলে সকালে আমার অত কাজে চাপ থাকবে না। আর দেখবে যে কোনো কাজ যদি টাইম হাতে নিয়ে ধীরে সুস্থে করা হয় সেই কাজটা খুব সুন্দরভাবে হয় আর দেখতেও বেশ ভালো লাগে। তো আমার আপাতত রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এখন যাই ঝটপট করে স্নান সেরে আসি। আর পাচ্ছি না আমি গরম সহ্য করতে। টেবিলের ওপরে যে টাওয়ালটা ছিল ওটা তো ধুয়েছি কয়েকদিন আগে, অলসিতা করে না এখনো পর্যন্ত আমি ওখানে বিছাইনি। কেন বলতো, টেবিলের উপরে অনেক জিনিস থাকে, উপর থেকে নিচে নামাও আবার নিচ থেকে ওপর করো। তো এখন ভাবছি টেবিলের ওপরে ওই টাওয়ালটা বিছিয়ে রাখি, না হলে খুব ধুলোবালি পড়ছে। আর কি বলতো বন্ধুরা, আমরা যে গরিব লোক, আমাদের তো সামর্থ্য নেই দামি ফার্নিচার কেনা। ভাঙাচোরা ঘর বাড়ি হোক বা টেবিল, যদি বুদ্ধি খাটিয়ে একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু কিছুটা হলেও একটুখানি চেঞ্জ হয়, দেখতে বেশ ভালোই লাগে। আর আমরা দামি ফার্নিচার কিনবো কি করে? ওই ফার্নিচার কিনতে যতগুলো টাকা লাগবে ওই টাকা দিয়ে অন্তত আমরা ৫-৬ মাস তো বসে খেতেই পারবো। ওই কথা মাথাতে রেখে আমাদের মনের মধ্যে লুকানো কত আশা আকাঙ্ক্ষা এমনিতেই আমরা জলাঞ্জলি দিয়ে ফেলছি। আমার কিছু বন্ধু আছে যাদের সঙ্গে আমার কোনোদিন দেখা সাক্ষাৎ কোনো কিছুই হয়নি, তারা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমি মনে করি যে তারা আমার খুব আপন। আর তাদের কমেন্ট পড়ে আমি বুঝতেই পারি যে তারা কত ভালো মনের মানুষ এবং তাদের মন কত পরিষ্কার। তো সেই সব বন্ধুদের কাছে আমি সত্যি কথা বলতে কি ভীষণই কৃতজ্ঞ যে তোমরা আমাকে এত ভালোবাসো। আর তাদের মধ্যে একজন বন্ধু আছে, তার নাম হলো শুভজিৎ মণ্ডল। এই শুভজিৎ মণ্ডল নামের এই ছেলেটি, সে আমার প্রত্যেকটা ভিডিওতে খুব বাজে বাজে কমেন্ট করে। আমি সত্যি বুঝতে পারি না যে পার্সোনালি ভাবে তার সাথে আমার কোনো শত্রুতা আছে কি। আমার তো মনে হয় না। আমি এমন একজন মানুষ, আমাকে যদি কেউ এক গালে থাপ্পড় মারে তাহলে অন্য গালটা আমি এগিয়ে দিই যে নে এই গালটাতেও থাপ্পড় মার যদি তুই শান্তি পাস। তবে সেই শুভজিৎকে আমি একটা কথা বলতে চাই, শুভজিৎ আমি তো একজন নারী, তুমি যে আমাকে আজে বাজে কমেন্ট করে অপমান করো তখন কি তোমার মা বা বোনের কথা মনে পড়ে না যে তারাও তো নারী? আমাকে অসম্মান করা মানে তাদেরকে অসম্মান করা। তুমি যদি কাউকে সম্মান করতে না পারো অন্তত কাউকে অসম্মান করো না। আমি একজন ভদ্র পরিবারের বউ, তুমি এরকম ভাবে কোনো বাড়ির বউ বা মহিলাকে অপমান করতে পারো না। যদি তোমার মনের মধ্যে বা তোমার কোনো ব্যক্তিগতভাবে কোনো শিক্ষা থাকে তাহলে অন্তত আজ থেকে কাউকে আর এভাবে অসম্মান করবে না। তোমার কাছে আমি হাত জোর করছি, মানুষকে সম্মান করতে শেখো, তাহলে ছোট হোক বা বড় সবার কাছ থেকেই তুমি সম্মান পাবে। মেয়েটা বলছিল খাবে না, তাই বললাম বাবা আয় তোকে কটা খাইয়ে দিই। অমনি তো কোনো কিছুই খেতে চায় না, যদি নিজে হাতে কোনো কিছু তুলে খাইয়ে দিই তাহলে একটুখানি খায়। তো দেখো মেয়েকে খাওয়াচ্ছে আর আমার বর মুখ আগিয়ে দিচ্ছে যে আমাকেও খাইয়ে দাও। আজকে আমাদের মেনুতে ছিল গরম গরম ভাত, ভেন্ডি ভাজা, কাবলি ছোলার তরকারি, তার সঙ্গে কাতলা মাছের কালিয়া। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর যে সকল মিষ্টি মিষ্টি বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ব্লগে। বাই বাই।